আচ্ছা, আমরা হচ্ছে অ্যাবস্ট্রাক্টে ছিলাম, হ্যাঁ। আচ্ছা, অ্যাবস্ট্রাক্টে আবার আসি। অ্যাবস্ট্রাক্টে হচ্ছে আমরা যেটা বললাম, 150 থেকে 250 শব্দ শেষ করবো, ব্যাকগ্রাউন্ড লাগবে যে আমরা কেন করতেছি, হ্যাঁ। এর এটা আইডিয়া দিবেন। অবজেক্টিভস লেখা লাগবে মাস্ট। ঠিক আছে, অবজেক্টিভ অবশ্যই লিখবেন এখানে অ্যাবস্ট্রাক্টে। আর মেথড হচ্ছে ওই যে মেথডে করবেন আর কি আপনি, হ্যাঁ। কোন মেথডে করবেন কাইন্ড অফ হচ্ছে, আপনি বলে দিবেন যে রিভিউ করছেন এটা, যে কেউ যদি সার্ভে নিয়ে বলে তাহলে সার্ভে নিয়ে কাজ করলাম, সার্ভে নিয়ে ডোর টু ডোর ডেটা কালেকশন করছে সেটা একটা, অথবা আমি রিভিউ আর্টিকেল করছি সেটা, বা ডেটা কম্পারিজন করে কাজ করছি সেটা, হ্যাঁ। আর হচ্ছে আপনি কি ফাইন্ডিংস পাইলেন, কম্পারিজন করার পরে কি আউটপুটটা পাইলেন আর কি, সেটা দেখাইতে হবে। আর যেটা বললাম লাস্টে, লাস্টে দেখাইতে হবে যে আমার রিসার্চ গ্যাপ কোথায় ছিল, এই টাইপের একটা কাজ বলা আর কি। ঠিক আছে, বা এমন একটা সেন্টেন্স ইউজ করতে হবে যে আমি এটা নিয়ে কাজ করছি, ফাইন্ডিংস এটা আসছে, তারপরেও এই জিনিসটা হচ্ছে আনএক্সপ্লোরড বা এটা বাকি আছে। ঠিক আছে, এটা অ্যাবস্ট্রাক্টের মধ্যে বলে দিবেন। কনক্লুশনে হচ্ছে তখন এক লাইনে বা শর্ট করে বলে দিবেন যে হচ্ছে এটা নিয়ে কাজ করার কারণে এটা হয়েছে, এই জাস্ট একটা বলা আর কি, শেষ ক্লোজিং সেন্টেন্স আর কি, যেটাকে বলে মানে রিসার্চের উপর বেস করে একটা ক্লোজিং সেন্টেন্স দিবেন। আর এখানে কোনো রেফারেন্স কিছু হবে না। ঠিক আছে, এই এই জায়গায় যে কথাটা বলবেন টোটাল নিজের কথা। ঠিক আছে, আর বাকি সবগুলাতে যা বলবেন সব অন্যের কথা, মানে রিভার্টি গেলে এটা ছাড়া অ্যাবস্ট্রাক্ট বাদে বাকি সব জায়গাতে যা বলবেন অন্যজনের কথা। ঠিক আছে, কনক্লুশনে আপনি নিজের কথা বলতে পারবেন। ঠিক আছে, লাস্টে মানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এখানে তো ওভারঅল একটা সামারি থাকবে, তো এটা টোটালি নিজে লিখতে হবে আর কি, মানে নিজের কথাটাই থাকবে এখানে। আর হচ্ছে ওই যে বললাম যে লাস্টের দিকে ফিউচার ডিরেকশন বা লিমিটেশনস এর জায়গায় নিজে বলা লাগে যে সব জায়গাতে এটা হয়েছে বা এটার কারণে এটা হয়েছে। তাহলে কনক্লুশন আর এটা এই দুইটাই হচ্ছে নিজে থাকে, নিজেই আহ, নিজের একটা ইয়া থাকে আর কি, হবে বা নিজে যেটা বলি সেটাই করে লেখে। আচ্ছা, কিওয়ার্ডস তো কিওয়ার্ডস হচ্ছে যেটা বললাম যে 4টা থেকে 8টা থাকবে। তবে চেষ্টা করবেন যে 4টার মধ্যে রাখা, সর্বোচ্চ 5টা বা 6টা, 8টা যাওয়ার দরকার নেই কখনো, হ্যাঁ। হ্যাঁ, এটা কি করে, এটা হচ্ছে ডেটাবেস ইন্ডেক্সিং এ সাহায্য করে। ঠিক আছে, এই বিভিন্ন জার্নাল কি করে, জার্নালে কিন্তু ইন্ডেক্সিং থাকে দেখেন মনে হয়, যেমন এই জার্নাল ওইটা ইন্ডেক্স করে অমুক। ঠিক আছে, স্কোপাস স্কোপাস ইন্ডেক্স বলে, তার মানে কি স্কোপাস হচ্ছে ইন্ডেক্স করে এটাকে, এই জন্য স্কোপাস ইন্ডেক্স বলা হয় আর কি। ঠিক আছে, মানে অমুক জার্নালের কাজটা অমুক অমুক হচ্ছে অথরিটি আছে তারা ইন্ডেক্স করে, এই জন্য বলা হয় ইন্ডেক্সিং। ঠিক আছে, আমি একটা যখন জার্নালের সেগমেন্ট গুলোতে আসবো তখন বলে দেবো নি যে কোন ইন্ডেক্সিং ভালো, কিভাবে বুঝবেন ইন্ডেক্সিং ভালো হয়, হ্যাঁ। আচ্ছা, ইন্ট্রোডাকশন, তাহলে দেখেন ইন্ট্রোডাকশনের মধ্যে কি বলবেন, ইন্ট্রোডাকশনের মধ্যে এই জিনিসগুলো থাকবে মোরলেস। তো যেখানে হচ্ছে টপিক ব্যাকগ্রাউন্ড থাকবে। ঠিক আছে, কোন ব্যাকগ্রাউন্ড টপিক নিয়ে আপনি কাজ করতেছেন তো সেটা, কেন এই রিভিউ দরকার, ঠিক আছে সেটা লিখবেন। আর হচ্ছে নলেজ গ্যাপ লিখবেন, প্রবলেম স্টেটমেন্ট লাগবে। ঠিক আছে, অবজেক্টিভস থাকবে, স্কোপ অফ দ্য রিভিউ থাকবে। ঠিক আছে, কোন কোন জায়গাতে ইউজ করবেন, এটা কাজের লক্ষ্য কি, লাস্টে বলে দিবেন যে আমি এটা কেন নিয়ে কাজ করতেছি, এটা কাজের পরে আমরা কি শিখবো, যেটা বললাম প্রথম দিকে যে ইন্ট্রোডাকশনের মধ্যে সুন্দর করে বলে দিতে হয় আর কি। ঠিক আছে, তখন মনে হয় ইন্ট্রোডাকশনটা নিয়ে একটু সংঘর্ষ হয়ে গেছে এটার সাথে, অ্যাবস্ট্রাক্টের সাথে। আচ্ছা, তাইলে আমরা আবারও বললাম যে অ্যাবস্ট্রাক্টের মধ্যে এই জিনিসগুলো কনসিডার করবেন। ঠিক আছে, আগেই যেটা বলছিলাম শুরুর দিকেই, যে আমরা একটা টপিকস মোটামুটি বা টাইটেল এটা ঠিক করার পরে, টপিকস তো মোটামুটি সবাই ঠিক করছেন, সেটা বড় স্পেকট্রামে সেটাকে টাইটেলে কনভার্ট করতে হবে, বা আমি কোনটা নিয়ে কাজ করতেছি সেটা রিসার্চ গ্যাপ বের করে, আগের স্লাইডটাতে রিসার্চ গ্যাপ নিয়ে পড়াইলাম, সেটা তো মোটামুটি মোরলেস একটু আইডিয়া দিছি। আর কত ক্লাসটা টোটাল ছিল হচ্ছে রিসার্চ গ্যাপ বের করার একটা ক্লাস। আমাদের সব হয়ে গেল, পরে হচ্ছে আমরা সুন্দর করে কি করব, যেটা টাইটেল ফিক্স করবো, টাইটেল ফিক্স করে আমরা জাস্ট হচ্ছে 5টা জার্নাল চুজ করব ওই কাজের উপরে চুজ করব। আমি এই জন্য জার্নালের সিলেকশনের যে ইয়াটা আছে, হ্যাঁ, ক্রাইটেরিয়া জার্নাল সিলেকশনের যে ক্লাসটা, এটা একটু হয়তো বা সামনের ক্লাস বা তারপরের ক্লাসে নিতে পারি। ঠিক আছে, যাতে আপনাদের জন্য সুবিধা হয় যে আমি ওই জার্নালে কাজ করতে চাই, ভালো জার্নাল কিভাবে চিনবো। ঠিক আছে, তার মানে কি ওই যে বললাম যেটা, যে অ্যাডমিশনের আগেই আপনি হচ্ছে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র দেখি আমরা, দেখে যে আমরা কোন জিনিসগুলো পড়বো। ঠিক আছে, আমরা আইডিয়া পাই যে আসলে ভর্তি পরীক্ষার প্রশ্নটা কেমন, বা সেখানে কি চায় কি না চায়। ঠিক আছে, এটা হলো আমাদের সুবিধা আর কি। এই জন্য আগে ওই জার্নালের ক্রাইটেরিয়া দেখবো, ক্রাইটেরিয়া দেখে যে আমার 5টা জার্নালকে টার্গেট করবো, 5টা জার্নালকে টার্গেট করে আমি কাজ করবো, যে 5টা জার্নাল থেকে আল্লাহ মানে আল্লাহর মধ্যে একটাতে বা দুইটাতে আমার অ্যাকসেপ্ট হবে, অথবা একটা না হলে আরেকটা হইলো। এই জন্য একটু ক্যাটাগরি করে চুজ করতে হবে। ঠিক আছে, ধরেন 2টা Q1 এ করলেন, 2টা Q2 তে করলেন, একটা Q3 তে রাখলেন, এমন আর কি, যাতে 2টা না হইলেও বাকিটা আর কি হয় এমন। তো আমি নর্মালি আমার কাজের জন্য প্রায় 8টা 10টা মনে হয় খুঁজছিলাম, এর মধ্যে ওই ধাপে ধাপে একটু ইয়ে করছে আর কি, সাবমিট করছি।
তো এই জন্য আগে হচ্ছে জার্নালের ক্রাইটেরিয়া অনুযায়ী দেখতে হবে, তাহলে ওইখান থেকে জার্নালের ক্রাইটেরিয়া লিখে দেয় ওরা, যা এই জার্নাল লাগবে, এইটা ইন্ডেক্স এটা লাগবে, তারপরে অ্যাবস্ট্রাক্টের মধ্যে কত ওয়ার্ড লিমিটেশন লাগবে, ঠিক আছে, কোনো এডিশনাল কোনো ডকুমেন্ট সাবমিট করতে হয় কিনা, বা কোনটা ইয়ে কি, ওইগুলো সবকিছু মিলিয়ে তখন জাস্ট একটা চুজ করলে ইজি হবে একে আগে থেকে, তখন আপনি সেই টার্গেটে কাজ করতে পারবেন। আর নিজের মধ্যে একটা ফিল আসে আর কি, যে না আমি তো এটা দেখছি, এখন ওই অনুযায়ী কাজ করতে একটু ভালো লাগবে, বা ওই জার্নালে চলে যাবে, একটা ফিল নিজে নিজে মনে হবে। ঠিক আছে, এই জন্য এটা করা ভালো। কারণ ব্যক্তি বিশেষ হয়তো বা ইমোশন চেঞ্জ হতে পারে। আচ্ছা, এখন তাইলে আমরা ইন্ট্রোডাকশন করলাম, এখন মেথোডোলজি আসি। মেথোডোলজির মধ্যে হচ্ছে আমরা অনেক জার্নাল কি করে সেকশন চায় এটা, হ্যাঁ, বিশেষ করে স্কোপিং রিভিউ করতে গেলে, হ্যাঁ, ডেটাবেস নেমস বা মেড স্কোপাস। আচ্ছা, সার্চ করব, সার্চ করে পরে টাইম রেঞ্জ অফ স্টাডিজ দেওয়া লাগবে, যদিও আসলে ম্যাথোলজি সেকশনটা ইচ্ছে এখানে রিভিউ আর্টিকেলের ক্ষেত্রে অত বেশি ডিপ হয় না, সুপারফিশিয়াল হয়, যে ওই যেটা বললাম যে অনেক সময় টেবিল ইয়ে করে কম্পারিজন করে দিয়ে দেওয়া লাগে। আচ্ছা, বডি অফ দ্য রিভিউ, এটা হচ্ছে মেইন কন্টেন্ট, হ্যাঁ। তো আচ্ছা, এটা হচ্ছে সবচেয়ে বড় অংশ দেখেন এখানে। তো এখানে ফাইন্ডিং সংগঠিত করে লিখতে হবে, মানে আপনি যে ফাইন্ডিংস গুলো পাইছেন সেটাকে সুন্দর করে ওই যে থিমেটিক উপায়ে অথবা গ্রাফ চার্টের মাধ্যমে, টেবিলের মাধ্যমে শো করাবেন আর কি, হুম। বা পপুলেশন বেস, যেটা বলছিলাম প্রথমে, পপুলেশন বেস ইয়া করতে পারেন, দেখাইতে পারেন। এই যে এখানে পপুলেশন বেস লেখা আছে। মেথোডোলজি কোনো চেঞ্জ হয়েছে কিনা, যেমন এই মেথোডোলজি বেস কাজ করে, যেমন পিসি এর দিকেও কাজ করছে, আবার কেউ হচ্ছে কাজ করছে হচ্ছে ধরেন এলআইজি দিয়ে। ঠিক আছে, যেমন টিকের ক্ষেত্রে কাজ করা যায়, টিকের কাজের ক্ষেত্রে পিসি এর দিয়ে কাজ করে, এলআইজি দিয়ে কাজ করে, বেসিক। ঠিক আছে, এরপরে আবার হচ্ছে আরো কি যেন হচ্ছে একটা জিনিস আছে, ভুলে গেলাম। ওই যে আমাদের যে ডায়াগনোসিস সেক্টর গুলো থাকে না, যেমন কোন ধরনের ডায়াগনোসিস করা হয়েছে, মানে ধরেন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, নাকি হচ্ছে রিলেশন ভিত্তিক হইতেছে, নাকি হচ্ছে ধরেন ল্যাবরেটরি টেস্ট হইতেছে। ঠিক আছে, আর ল্যাবরেটরি টেস্টের মধ্যে আবার কি থাকে, আমাদের রেডিওগ্রাফিক থাকে। ঠিক আছে, ওইটা তো একটা আলাদা রেডিওলজি সেকশন। তো ওই যে এক্স রে দিয়ে করতেছে নাকি, মানে ওইটা জাস্ট ক্যাটাগরি করে দেয় আর কি, ওই ক্যাটাগরিতে হইলে কি কি আসছে না আসছে এটাকে জাস্ট একটা কম্পারিজন করে দেয়া, অথবা যদি সেম জিনিসে অনেকগুলা প্যারামিটার থাকে সেটা কি নেয় আর কি। ঠিক আছে, যখন পিসিআর দিয়ে কাজ করছে তাহলে পিসিআর এর সবগুলোকে আমরা ডিফারেন্সিয়েট করে একটা টেবিল বানাবো। আবার যদি দেখেন যে হচ্ছে না, ওটা পাইতেছি না, তাহলে আমাদের কি করতে হবে, তাহলে বিকল্প প্যারামিটার নিতে হবে। তাইলে আমরা কম্পারিজন করবো কিসে, যেমন আমাদের ডায়াগনোসিস এর মধ্যে কি কি জিনিস থাকে, ক্লিনিক্যাল সাইড থাকে, হিস্ট্রি থাকে, ওইটা তো আমাদের ডায়াগনোসিস এর মধ্যে পড়ে। তো এখন ওইটা ওইটা প্যারামিটার দিয়ে তো আমরা স্বাভাবিকভাবে ফিল্ডে করি, ফিল্ডে কেস স্টাডি করতে গেলে তখন ওইটার উপর বেস করে করা লাগে, তখন তো আপনি পিসিআর এ পড়তে পারবেন না, এখন অন্যান্য ল্যাবরেটরি টেস্টও করা সম্ভব না। ঠিক আছে, তো জাস্ট হচ্ছে চেষ্টা করবেন এমন কারোর সাথে কম্পারিজন করা যেটা মোটামুটি কাছাকাছি যায় আর কি। ঠিক আছে, যেমন ধরেন ক্রিকেটের কি, ক্রিকেটের হচ্ছে ধরেন কি বলে আপনাদের প্রিয় প্লেয়ার কে জানা, আমি অবশ্যই ইন্ডিয়ার প্লেয়ারদের পছন্দ করি না, নাহলে বিরাট কোহলির নাম নিতাম। ঠিক আছে, যেমন কে ছিল, শেন ওয়াটসন, ডেভিড ওয়ার্নার। ঠিক আছে, কারণ ওদের কাছাকাছি কি করতে হবে, যেন বাংলাদেশের যদি থার্ড ক্লাসের বা ডিভিশনের কারোর সাথে কম্পেয়ার করেন তাহলে হবে না তো, তাদের সাথে কম্পেয়ার করতে হবে ইন্টারন্যাশনাল কাউকে, মোটামুটি বাংলাদেশের যারা টপ প্লেয়ার আছে তাদেরকে করতে হবে, তেমন আর কি। তো এখন ওই জাস্ট অথেন্টিকেশন একটা ব্যাপার থাকে, তখন ওইটার সাথে কম্পারিজনটা ঠিক মতো করতে হবে। এখন ওই হিস্ট্রি ক্লিনিক্যাল সাইন্স বেস্ট হচ্ছে ইয়ে করে ডায়াগনোসিস করে ওইটাকে আবার কি পিসিআর এর সাথে কম্পারিজন করা যায় না। ঠিক আছে, আচ্ছা আসেন তো এখানে দেখেন তাহলে সার্চ স্ট্র্যাটেজি। আচ্ছা, এটা জাস্ট মেথডস এর মধ্যে অনেক জার্নাল সেকশন চাই, বিশেষ করে সিস্টেমেটিক স্কোপিং রিভিউর জন্য। ডেটাবেস নেমস, পাবমেড, স্কোপাস, সিরিজ। আচ্ছা, হাই কোয়ালিটি জার্নালিজম পাবলিশ করতে চান তো এই জিনিসগুলো দিতে হবে আর কি। ঠিক আছে, আচ্ছা, সার্চ টার্ম, বলস এন্ড অপারেটরস, ইনক্লুশন ক্রাইটেরিয়া, রিজন, ফ্লো চার্ট, দেয়া যায়, রিজন ফটো অপশনাল যদিও। টাইম রেঞ্জ অফ স্টাডিজ, এখানে মনে হয় ডাবল করে বলে ফেলছি নাকি, না একই জিনিস দেখাইতেছি দুইবার করে মনে হয়। আচ্ছা, আচ্ছা এটাই এখানে ছিল, যেটা বললাম যে হচ্ছে ওই পপুলেশন বেস গুলো দেখাবেন। বডি অংশতে বিভিন্ন গবেষণার সামারি দেখাইতে হবে, এই যে যেটা বললাম যে সামারি দেখাইতে হবে আর কি, কম্পারিজন করে, এই যে সিনথেটিক কম্পারিজন প্লাস অ্যানালাইসিস। ঠিক আছে, এইটাই রিভিউ আর কিছু না, এইটাই হচ্ছে রিভিউ, এই যে এটা এই 2 লাইনের মধ্যে রিভিউ আর্টিকেল। সিমিলারিটিজ এন্ড কন্ট্রাডিকশনস, হ্যাঁ ট্রেন্ড দেখতে হবে, কি ট্রেন্ডস আমি প্রথম দিনই বলছিলাম।
যে এমন কিছু নিয়ে কাজ করতে হবে, যেমন সাধারণত ভেটেরিনারি ফিল্ডে কাজ করলে আমাদের কি হয় যে অনেক আহ, দেখবেন যে অনেক বেশি ভালো কাজ করলে সাইটেশন হয় না। কারণ হচ্ছে কি, যে আসলে এই ফিল্ডে কাজই হয় কম, তা আপনি সাইটেশন হবেটা কেমনে? আর অনেক দেখবেন একবার কম ভালো, মানে মোটামুটি কাজ করে অনেকে দেখেন অনেক হাজার হাজার সাইটেশন, 1.5 লাখ 2 লাখ সাইটেশন। ঠিক আছে, এমনও দেখছি আমি, কিন্তু আমাদের ডিবিএম ফিল্ডের মনে হয় 20-30 হাজারের বেশি কারণে। ঠিক আছে, বাংলাদেশে মনে হয় 10 হাজার আছে কিনা সন্দেহ আছে। তো এটা ডিপেন্ড করে আর কি, যখন এমন ট্রেন নিয়ে কাজ করতে হবে, যখন আপনার জন্য জন্য সেই টপিক্স রিলেটেড কোনো কাজ করলে সেগুলোতে সাইটেশন তাড়াতাড়ি হয় আর কি। আর যেগুলো এখন ভাইরাল টপিক্স, এগুলো নিয়ে কাজ করলে বেশি হয়। আর লিমিটেশনস অফ এক্সিস্টিং রিসার্চ, এটাকে একটু হাইলাইট করবেন যে কি কি লিমিটেশন আছে, সেটাকে কিভাবে আপনি মানে লিমিটেশনস কে কিভাবে সম্ভাবনা রূপান্তর করবেন আর কি। ডিসকাশন, ক্রিটিক্যাল অ্যানালাইসিস, তো ফাইন্ডিংস এর বিশ্লেষণ করবেন। ডিসকাশনে দেখবেন পরে কি শেখা গেল, এখান থেকে কি শিখলেন আপনি, সেটা সেটা বলবেন। গবেষণাগুলোর স্ট্রেংথ কোথায় আছে, উইকনেস কোথায় আছে, ঠিক আছে, সেটা বলতে হবে। আর ম্যাথোলজিক্যাল ইস্যু দেখাইতে হবে। ফিল্ডে কারেন্ট চ্যালেঞ্জ কি কি পাইছেন, ঠিক আছে, সেগুলো দেখাতে হবে। আর এভিডেন্স বেস যে গ্যাপ গুলো আছে সেগুলোকে কিভাবে সলিউশন করছেন সেগুলো বলতে হবে। যেটা বললাম প্রথমে, এভিডেন্স বেস কথা বলতে হবে, নিজের কোনো কথা বলা যাবে না। আইডেন্টিফাই রিসার্চ গ্যাপ, তাহলে কোন, এই যে এই জায়গায় একটু দেখেন, এটা একটু মোটামুটি ইম্পর্টেন্ট পয়েন্ট। সেটা হচ্ছে যে কোন এলাকায় গবেষণা কম হয়েছে, ঠিক আছে, গ্যাপ। তাহলে আইডেন্টিফাই রিসার্চ গ্যাপ বের করবো কিভাবে, দেখেন, তার মানে 5টা লাইনে সুন্দর করে দেয়া আছে। কোন এলাকায় গবেষণা কম হয়েছে, তার মানে কি এটা জিওগ্রাফিক্যাল গ্যাপ। ঠিক আছে, মানে জিওগ্রাফিক ভিত্তিক কোনো কাজ কিনা, তবে চেষ্টা করবেন যে অ্যাটলিস্ট যত দেশ ভিন্ন হয়, কিন্তু অঞ্চল ভিন্ন হইলে বিপদে পড়ে যাবেন। হ্যাঁ, এটা এমনি করতেছেন রিভিউ আর্টিকেলের কাজ, তারপর যদি আবার অঞ্চলের মধ্যে মানে একই দেশের মধ্যে নিয়ে আসেন তাহলে বিপদ। তবে কাজ থাকলেও সেটা স্পেসিফিক যদি ওই প্যারামিটারে কাজ না হয়, যেটা বললাম, যে এমন একটা টপিক নিয়ে আপনি কাজ করেন নাই কেউ, তাহলে আপনি করতে পারবেন। তেমন এলএসডি নিয়ে রিভিউ আর্টিকেল হাজার হাজার আছে। এখন আপনি ওই এলএসডি নিয়েও কেন গতানুগতিক কাজ করবেন, অন্য টপিক্স নিয়ে করবেন, যেটাতে ধর এলএসডির ভিতরেই অন্য যে সেগমেন্ট থাকে, যে এপিডেমিওলজি নিয়ে কাজ করবো। ঠিক আছে, অথবা ধরেন আমি মনে হলো যে এটিওলজি নিয়ে কিছু বিভ্রান্তি আছে, স্পেসিফিক এটিওলজি তো এলএসডি করার ক্ষেত্রে অনেকগুলা কজাল এজেন্ট থাকে। তা আপনি স্পেসিফাই করবেন, এমন একটা কাজ করবেন যে কজাল এজেন্ট নিয়ে আমি কাজ করলাম সারা ওয়ার্ল্ডে এলএসডি তে যে যে কাজগুলোতে হয়েছে বা টিকের কারণে হয়েছে বা কি কি ভেক্টর দায়ী ছিল, হ্যাঁ, ওই ভেক্টর গুলাকে সব অ্যানালিস্ট করবেন। ঠিক আছে, কোন রিজনে কোনগুলো বেশি পাওয়া যেতেছে, কোন রিজনে কেন বেশি পাইতেছে, বা কোন রিজনে এটার বেশি বেশি হইতেছে, সেটার সাথে কোনো ভেক্টর পলিফিশনের সাথে এলএসডির যে আক্রমণের কোন একটা বা সংক্রমণের কোন একটা সম্পর্ক আছে কিনা। ঠিক আছে, কিন্তু আপনি সরাসরি ওই এলএসডি কি, কাকে বলে, কেন হয়, এর গুরুত্ব কি, এইসব জিনিস কাজ বহুত আগে হয়ে গেছে, এগুলো বেসিক লেভেলের কাজ। আচ্ছা, কোনো সমস্যা এখনো সমাধান হয়নি, ঠিক আছে, সেটা নিয়ে কাজ করতে পারবেন, আন্ডার ডেভেলপড, অথবা কাজ শুরুই হয় নাই এমন। আচ্ছা, কোনো স্পেসিসে কাজ করতে পারবেন, যেটা বললাম যে একই সমস্যা বিভিন্ন স্পেসিসে আলাদা আলাদা হয়। বিশেষ করে জেনেটিক ডিজিজ টাইপের যে কাজগুলো হয় সেগুলো নিতে পারবেন, রিজিয়ন স্পেসিফিক আলাদা আলাদা করতে পারবেন কাজ, পপুলেশন বেস করে কাজ করতে পারবেন। এরপরে হচ্ছে যে এটা প্রথমে একটু আগে বলছিলাম আগের স্লাইডে, যে হচ্ছে আউটডেটেড কোনো কিছু হয়ে গেলে সেটাকে আমরা জাস্ট রিসেন্ট যে বর্তমানে আপডেটেড যে কাজগুলো আছে সেগুলোর উপর ফেস করে কাজ করা যায় আর কি। তো রিভিউ আর্টিকেল সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এগুলো, হ্যাঁ, সাইটটা পয়েন্ট দেখবেন আর কি, তাইলে মোটামুটি গ্যাপ পেয়ে যাবেন। আচ্ছা, ফিউচার ডিরেকশনে আসি। তো ফিউচার ডিরেকশন আছে ভবিষ্যতে কোন ধরনের স্টাডি দরকার, যেটা নাইম বলছিল আর কি, হ্যাঁ। তাহলে দেখো এই ফিউচার ডিরেকশনের মধ্যে এইসব জিনিসগুলো বলবো একটু, যে ভবিষ্যতে কোন ধরনের স্টাডি লাগবে এটার উপরে। ঠিক আছে, তুমি কাজ করার পরে দেখবে এটা লিমিটেশন আছে। পসিবল নিউ টেকনিক, কি টেকনিক ইউজ করা যাবে ভবিষ্যতে, হয়তো এই টেকনিক তুমি রিভিউ আর্টিকেল করছো বলে হয়তো পারো নাই, কিন্তু তুমি ল্যাবে হলে মানুষ পারবে, এমন বলে দিতে হবে যে ল্যাবে এটা পিসিআর হলে এটা পারা যাবে। ঠিক আছে, হয়তো ডিএনএ এক্সট্রাকশন করা যাবে, আরএনএ এক্সট্রাকশন করা যাবে, এই টাইপের বলে দিতে হবে আর কি। ঠিক আছে, বা মলিকুলার লেভেলে ডিপ কাজ করা যাবে, বা কম্পিটিশনাল ড্রাগ ডিজাইন করা লাগবে, এই টাইপের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেছে, তখন কম্পিটিশনাল ড্রাগ ডিজাইন দরকার। ঠিক আছে, নতুন ড্রাগ তৈরি করতে হবে। তো এখন এখন এই জিনিসগুলো আর কি, যে উন্নত এক্সপেরিমেন্টাল মডেল, যেটা বলছিলাম অলরেডি। ঠিক আছে, প্র্যাকটিক্যাল ইমপ্লিমেশন দেখা যাবে, প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন দেখাইতে হবে যে আসলে কি জিনিসগুলা কিভাবে কি বাস্তবায়ন করবেন না করবেন। ঠিক আছে, কনক্লুশন আসেন। তাহলে কনক্লুশনে হচ্ছে সংক্ষেপে মেইন ফাইন্ডিং গুলা বলে দিতে হবে, যেটা বললাম যে 2টা পার্টের মধ্যে আমাদের নিজেদের অপিনিয়ন হয়, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট আর একটা কনক্লুশন।
আর এটা হচ্ছে আপনি জাস্ট ওভারঅল স্টাডি করলেন, কোন কোন জায়গায় গ্যাপ মনে হয়েছে সেটা দেখানো ফিউচার ডিরেকশনের মধ্যে। ঠিক আছে, আর গ্যাপ তো বলে দিলাম কিভাবে বের করবেন। ঠিক আছে, তাইলে দেখেন সংক্ষেপে মেইন ফাইন্ডিংস গুলো বলতে হবে। কি কি জিনিস পাইলেন, ফিল্ডে কন্ট্রিবিউশন কি আছে। প্রথম প্রথম যখন আমি পেপার পড়তাম তখন দুইটা জিনিসই পড়তাম। ঠিক আছে, কনক্লুশন পড়তাম আর অ্যাবস্ট্রাক্ট পড়তাম, আর কিছু পড়তাম না। এর শর্ট টেকনিক আর কি। আচ্ছা আসেন এখন এই ফিল্ডে হচ্ছে কন্ট্রিবিউশন দেখতে হবে। এরপরে হচ্ছে ফিল্ডে কি কি কন্ট্রিবিউশন রাখবে আপনার কাজটা। হোয়াই ফার্দার রিসার্চ ইজ এসেনশিয়াল, কেন ফার্দার রিসার্চ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা বলে দিতে হবে। আর টেক হোম মেসেজ, কি এখান থেকে কি মেসেজ নিয়ে যাবেন আর কি বাড়িতে। আচ্ছা রেফারেন্স, তাহলে রেফারেন্স বললাম, রেফারেন্স হচ্ছে আমরা প্রথমে ম্যানুয়ালি রেফারেন্স অ্যাড করার চেষ্টা করব। যদি না পারি তখন আমরা, না পারি না পারবো, এটা সবচেয়ে ইথিক্যাল উপায় আর কি। ঠিক আছে, অনেক সময় ধরেন আপনারা ওই যে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে করলে তখন এটা 100% একুরেসি দেয় না, যেটার কারণে পরে জার্নাল সাবমিশন করলে অনেক সময় আবার এটা রিভিশনে পাঠায় বারবার করে, তখন ঝামেলার বার বেশি, তাড়াহুড়া করতে গেলে আর দেরি হয় বেশি। আচ্ছা হাই কোয়ালিটি মানের কাজ করতে হবে, পিয়ার রিভিউড সোর্স নিতে হবে। ঠিক আছে, তার মানে কিউ 1 নিতে হবে, কিউ 1 না পেলে কিউ 2 নেবেন, কিউ 3 নেবেন। কিউ 4 থেকে একটু কম নিয়েন। আর যেগুলা হচ্ছে আর অনেকে জিজ্ঞেস করেন যে সব কাজ কি পেপারের থেকে নিব কিনা, যে কিউ 1 পেপার থেকে সব তথ্য নিব কিনা। এখন অনেক সময় দেখবেন যে হচ্ছে যেমন কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস থাকে, ওদের থেকে নিতে পারবেন। বিভিন্ন ইউনিভার্সিটির রিসার্চ ম্যাগাজিন বের হয়, সেগুলো থেকে নিতে পারবেন, মানে অথেন্টিক সোর্স। অথবা ধরেন ফার্স্ট আউটব্রেক, যেগুলো যেমন ধরেন একটা রোগ কোথাও আসছে, সেটা ফার্স্টে কে জানে, সে জানে কোনো ল্যাব জানে। ঠিক আছে, কিন্তু ল্যাবে সেটা তো রিসার্চ করে না, তারা একটা নিউজ করাইছে কোনো একটা নিউজ চ্যানেলের মাধ্যমে কাভারেজ করে। তাহলে সেখানে আপনি জানতে পারবেন সেটা কবে ফার্স্ট হচ্ছে এক্সপোজ হয়েছে সেটা। তো এই টাইপের কাজ, মানে অথেন্টিক নিউজ চ্যানেল বা এই টাইপের একবার ভ্যালিড লাগবে, বা ইন্টারন্যাশনাল নিউজ চ্যানেল হলে হবে, বা ন্যাশনাল পর্যায়ে হলে হবে। কিন্তু এমন না ওই যে কিছু কালবেলা আনোয়ার টিভি এইসব নেওয়া যাবে না কিন্তু। আচ্ছা আসেন পরে আর কি। তাহলে এটা হচ্ছে আমাদের ওভারঅল একটা ফ্লো চার্ট। আমাদের হচ্ছে রিসার্চ রিভিউ আর্টিকেলের মধ্যে কি থাকে, টাইটেল থাকবে, অ্যাবস্ট্রাক্ট থাকবে। অ্যাবস্ট্রাক্টের মধ্যে সেগমেন্টগুলো আমি বলে দিলাম, ইন্ট্রোডাকশন, মেথড। ঠিক আছে, রিভিউয়ের যে বডি থাকবে, বডির মধ্যে কম্পারিজন করে সবকিছু দেখাবেন। ডিসকাশনের মধ্যে আপনাকে বলতেই হবে ওই যে কিভাবে কি কোথায় কি পাইছেন, সেটার সাথে আরেকটা দেশের কি আহ, মানে কোনো তফাৎ আছে কিনা, বা এটা কেন পরিবর্তন হয়েছে, এই টাইপের আর কি কথাবার্তা। রিসার্চ গ্যাপ আর হচ্ছে ফিউচার ডিরেকশন। ঠিক আছে, এই দুইটা জিনিস। আর এটা হচ্ছে আমরা যখন কাজ করি ল্যাবের বা ইয়ের হচ্ছে সার্ভের কাজ বা অন্য যে জিনিসগুলো, সেগুলোর ক্ষেত্রে কি হয় আগে প্রথমে আমরা ইন্ট্রোডাকশনটা লিখে ফেলি নর্মালি, হ্যাঁ, বা হচ্ছে ইন্ট্রোডাকশনটা লিখে শুরু করি যে কোনো কাজের। ইন্ট্রোডাকশন লিখি, তখন হচ্ছে মেথড ডিজাইন, ডিজাইন কি পাইলাম সেটা লিখি। ঠিক আছে, মেথড ডিজাইনটা লিখি মানে প্রপোজাল বানাই আর কি আগে। বানানোর পরে লাস্টে গিয়ে আমরা কি করি, আমরা হচ্ছে একটা রেজাল্ট পাই। রেজাল্ট পাওয়ার পরে কি করতে হয়, ডিসকাশন লিখতে হয়। লেখার পরে আমরা কনক্লুশনে যাই। পরে গিয়ে সব কিছুর পরে কিন্তু অ্যাবস্ট্রাক্ট কিন্তু থাকে সবার উপরে। ঠিক আছে, মানে এটা সামারি, এটা হচ্ছে বিষয়। এটা একবারে যারা ফার্স্ট ইয়ারের ছেলেপেলে আছে মনে হয় তাদের জন্য বলা। তাইলে ঠিক আছে, এটা হচ্ছে মোটামুটি ফ্লো চার্ট আমাদের, যে কিভাবে কি কাজ করব, মোটামুটি কি সেগমেন্ট গুলো থাকবে। আর আমি মোটামুটি প্রত্যেকটা সেগমেন্টের আন্ডারে কি কি জিনিসগুলোকে হাইলাইট করতে হবে বলে দিছি। ঠিক আছে, এই তো। এখন কারো কোনো প্রশ্ন থাকলে আমি দিব। আমি মিউট করতেছি, আপনারা প্রশ্ন করেন। এই যে টপিকের উপরে, আমার যে টপিক, এখান থেকে আমি যে টপিক সিলেক্ট করলাম এখানে 30 থেকে 40টা মেইন পেপার নিলাম। আর এই টপিকেরই আবার রিভিউ পেপার আছে। এখন রিভিউ পেপার আমি কয়টা নিব, বা রিভিউ পেপার আমার নেওয়ার দরকার আছে কিনা? এখানে পয়েন্ট টু বি নোটেড, যে জিনিসটা একবার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে রিভিউ আর্টিকেল অবশ্যই নিব, কেন নিব না। রিভিউ আর্টিকেল মানে হচ্ছে 10টা এমন আরো 30-40টা পেপারের কাজ একসাথে করা। ঠিক আছে, অবশ্যই নিব। রিভিউ আর্টিকেল থেকেই ডেটা নিব বেশি করে, কিন্তু কাহিনী হচ্ছে এই রিভিউ আর্টিকেলটা যেখান থেকে কি করা, সাইট করা আছে বা যেখান থেকে রেফারেন্সিং করা আছে, সে তো নিজের তথ্য বলে নাই, সে তো আরেকজনের পেপারের তথ্য বলছে, ঠিক না। তো আমাদের অবশ্যই ওই পেপারের কিন্তু রেফারেন্সিং রেফারেন্সিং ইউজ করতে হবে। তুমি যদি ধরো একটা কাজ করলা, রিভিউ আর্টিকেল থেকে কিছু একটা ডেটা নিলা, ঠিক আছে, সেখানে তো সবকিছু দেয়া আছে, কিন্তু এখন ওইটাতে কিন্তু সাইটেশন হবে না, বা ওইটাতে হচ্ছে রেফারেন্সিং করবে না, করবা হচ্ছে ও ওই যে পেপার থেকে নিছে সেটাকে।
ইভেন ওই পেপারও যেখান থেকে নেওয়া হয়েছে সেখান থেকে করতে হবে। ঠিক আছে, ওইটাতে দিয়ে দিলাম ওই পেপারে আছে এই জিনিসটা, কিন্তু ও কিন্তু নিজের কথা বলেনি। এই জন্য মাস মনে রাখতে হবে যে রিভিউ আর্টিকেল যখন লিখবো তখন রিভিউ আর্টিকেলের ক্রেডিট দেওয়া যাবে না, কারণ ওরা কিন্তু আরেকজনের লিখে লিখে। ঠিক আছে, তার মানে ওদের কিন্তু নিজেদের কথা নাই না। এখন যদি ওরা অবশ্যই সামারি সেকশনে অথবা অ্যাবস্ট্রাক্ট সেকশনে এমন কিছু বলে যে এটা অন্য কোথাও খুঁজে পাওয়া যাইতেছে না, তখন আমরা সেটা নিব। ঠিক আছে, আমরা সচরাচর ল্যাব বেস কাজগুলা বা সার্ভের যে কাজগুলো থাকে ওইগুলা হচ্ছে আমরা ফাইন্ডিংস থেকে অনেক কিছু বলতে পারি বা রেফারেন্স নিতে পারি। ঠিক আছে, আমাদের শুধু যে অ্যাবস্ট্রাক্ট থেকে নিতে হবে জিনিসটা এমন না, কিন্তু রিভিউ আর্টিকেলের ক্ষেত্রে যদি কিছু নীতি হয় মাস্ট সেটা শুধু অ্যাবস্ট্রাক্ট থেকে নিব, আর কোথাও থেকে নিব না। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, কারণ বাকি যা যা সেগমেন্ট থাকবে আর কিন্তু নিজের বলা না, এগুলো কিন্তু মানুষের বলা। এখন টেবিল কম্পারিজনে যদি স্পেশাল কিছু থাকে তখন আমরা কিছু জিনিস নিতে পারবো, যদি সেটা লেখা থাকে। ঠিক আছে, তবে সেটা দেখতে হবে, আরে সেটা ভাই, মানে যে অ্যানালাইসিস করতে হবে। রিভিউ যে পেপার গুলো থাকবে ওখান থেকে মেইনলি আমাদের অ্যাবস্ট্রাক্ট গুলো নেওয়া অ্যাবস্ট্রাক্ট দরকার আর দেখবো, কি, আর কিন্তু অন্য তথ্যের। অ্যাবস্ট্রাক্টের কথাটাও কিন্তু আরেকজন হ্যাঁ। থেকে সে হয়তো মডিফাই করে লিখছে। বুঝতে পারলাম। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। অ্যাবস্ট্রাক্ট থেকে সব জিনিসটা নেওয়া যাবে না, শুধু ফাইন্ডিংস এর অংশটা নিব। ঠিক ফাইন আছে, দেখছি এখানে এরকম ভাই কয়টা রিভিউ পেপার মানে আহ, মানে অ্যানালাইসিসের সময় রাখতে পারি যে টপিকের সাথে মিলে? টপিকস থেকে মিলে, এটা আসলে এমন কোনো ইয়ে নেই জাস্ট স্ট্যান্ডার্ড এমন। ব্যক্তিগতভাবে তুমি যদি মনে করো যে আমার এই ফিল্ডে হচ্ছে কাজ কম আছে, রিভিউ আর্টিকেল আছে 3-4টা বা 10টা, তখন আমি রিভিউ আর্টিকেল দিয়ে কাজ করতে হবে। আর রিভিউ আর্টিকেল পড়লে সুবিধা হয় যে 5টা পেপার পড়লে মোটামুটি ওই ফিল্ডের মোটামুটি সব আইডিয়া হয়ে যায়। যেটা বললাম, সব তথ্যগুলো একসাথে পুঞ্জীভূত করা থাকে। ঠিক আছে, কিন্তু রেফারেন্সি করতে গেলে অবশ্যই ওই যার মেইন পেপার সেখানে হচ্ছে অথরশিপ দিতে হবে আর কি, ও কন্ট্রিবিউশন দিতে হবে ওদেরকে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। এখন এটা কোনো রেঞ্জ নাই। ঠিক আছে, আমরা অনেকগুলো ইউজ করতে পারি, তবে হুম। চেষ্টা করব যে যাতে 10টা 15টার মধ্যে থাকে। আমি সবাই সবার জন্য এটা জাস্ট একটা নির্দেশনা যে আমরা অবশ্যই 50টার উপরে রেফারেন্সিং রাখার চেষ্টা করব, 50-এর নিচে যাতে রেফারেন্সিং না হয়। আমি আগেও বলছি যে এটা যে অ্যাটলিস্ট 45 থেকে 50 এই মধ্যে হচ্ছে আমরা সবগুলো আর্টিকেল ডাউনলোড দিয়ে ফোল্ডার করে রাখবো, সেখান থেকে আমি পেপারগুলো যখন রিসার্চ গ্যাপ বের করবো বা লিটারেচার রিভিউ করব তখনই হচ্ছে পেপারগুলা পড়ে পড়ে একটা ফাইলে সেভ করে রাখতে হবে, যাতে পরবর্তীতে আমরা ইজিলি কি করতে পারি, রেফারেন্সিং করতে পারি বা ওই পেপারগুলো পাই, যাতে আর সময় নষ্ট না হয় আর কি বেশি। হ্যাঁ, আর কেউ পরের জন? পরে কেউ থাকলে রেসপন্স করেন, কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে ব্যক্তিগতভাবে, অথবা কাজ নিয়ে মনে হয় যদি নিয়ে আমি কাজ করতেছি কিছু বুঝতেছি না এই টাইপের। আর আমি হচ্ছে আমাকে কয়েকজন নক দিছিলেন ফাইলের জন্য, আমি হচ্ছে 4টা ফাইল রেডি করছি, আমি দিয়ে দিই হোয়াটসঅ্যাপ গ্রুপে, সমস্যা নেই। ঠিক আছে, আর কি, আর আপনারা ফাইল নিয়েন সমস্যা নাই, কিন্তু এগুলো মোটামুটি আমার ভালো সময় দিয়ে বানানো তো। তো আর কি যেখানে দিয়ে নেওয়ার ক্রেডিটটা রেখে রাখেন আর কি। আমি চাই মানুষ উপকার হোক, কিন্তু আবার এমন থাকে যে অনেকে নিয়ে কিন্তু আরেকজনকে সাপ্লাই করে, সে আবার ক্রেডিট না দিয়ে নিজের নামে চালাই দেয়, বিপদ এগুলা। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। অনেকে আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে হচ্ছে নক দেন বলছো কি ব্যক্তিগত। আপনি এই হ্যাঁ, ধরনের টপিক, এই টপিকের উপরে, ওই টপিকসের উপরে হ্যাঁ, হ্যাঁ, যদি পেপার কম থাকে বা হ্যাঁ, রিলেটেড না হয়, হ্যাঁ, হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে কি করবো? পেপার কম হইলে করণীয় কি যে একবারে কম তো আর হবে না, যেমন আমি 2টা ভাইরাসের নাম বলছিলাম মানে ক্লাসের মাঝে, তুমি হয়তো শোনো নাই তখন। তো ওই টাইপের কাজটা আমরা একবারে হ্যাঁ স্বাভাবিকভাবে ওইগুলো ল্যাব বেসড কাজগুলা করে বা মোটামুটি ওভারঅল একটা রিভিউ দিয়ে পরে মোটামুটি ফেমিলিয়ার হয় আর কি বিভিন্ন ভাইরাসের যে এক্সপোজার গুলা হয়। তো আমরা সাধারণত এমন টপিকস আসলে কাজ করি না যেগুলাতে আসলে শুরুতেই রিভিউ করি না নর্মালি। যেমন তুমি যে ইউটিউব টাইটেলটা চুজ করছো ওই টাইটেলে পর্যাপ্ত পরিমাণে পেপার আছে। ঠিক আছে, মনে হয় ইকোলাই নিয়ে নাকি একটা কি যেন দেখলাম, ডায়রিয়া না মনে হয় যতটুকু মনে পড়ে। হুম, তো ওইগুলাতে হুম, অ্যাভেলেবেল পেপার পাওয়া যায়, কিন্তু আমরা তো এমন টপিক্স নিয়ে পড়বো না যে টপিক্স আমরা জীবনে নামও শুনি নিজে জানিও না। এখন তুমি এমন একটা ভাইরাস চুজ করলা, এমন একটা ব্যাকটেরিয়া চুজ করলা যেটা তুমি জীবনে ফিল্ডের বাইরে, তোমার সাথে কোনো রিলেটই করে না, সেটাতে তুমি এমনি কম জানবা বা এমনি হয়তো তথ্য খুঁজে পাবা না। ঠিক আছে, তো এমন বেশি
টপিকস নেওয়া যাবে না যেটাতে হচ্ছে আমরা কি বলি, ওই যে দেখছি লিমিটেশন অফ রিভিউ আর্টিকেল কি, মানে ডেটা অ্যাভেলেবিলিটি থাকে না, এটা একটা লিমিটেশন। তা আমরা হচ্ছে এমন টপিক চুজ করবো যেটাতে হচ্ছে ডেটা অ্যাভেলেবেল থাকবে, কিন্তু বেশি অ্যাভেলেবেল না। তো বললাম যে আসলে স্পেসিফিক একটা টপিক নিয়ে কাজ হয়েছে, কিন্তু আমরা সেটার আরো খন্ড খন্ড অংশ নিয়ে কাজ করবো। যেমন মানুষের পুরো শরীর নিয়ে তো অনেক কাজ আছে, এখন নিউরো সায়েন্স নিয়ে অনেক ভালো কাজ হইতেছে, তো নিউরো সায়েন্সের কাজ করতে পারি আমরা, ঠিক আছে। আবার ধরো আমি হচ্ছে রিসেন্ট হচ্ছে যেটা বললাম যে এই জাপানের প্রফেসরের সাথে কথা হয়েছিল, তো উনি বললো উনি হচ্ছে নিউরো এন্ডোক্রাইনোলজি নিয়ে কাজ করে, ঠিক আছে। মানে হচ্ছে হরমোনাল সিগন্যাল, সরি হরমোনাল যে ইয়ে আছে সিগন্যালটা আছে সেটা কিভাবে হচ্ছে আমাদের রিপ্রোডাক্টিভ ফাংশনকে ডেভেলপ করে আর কি, বা যে ফার্টিলিটি ডিসঅর্ডার গুলো আছে, হ্যাঁ, বিশেষ করে রিপ্রোডাক্টিভ ফার্টিলিটি ডিসঅর্ডার গুলো, সেটাকে কিভাবে হচ্ছে হরমোনালের ইয়ার মাধ্যমে হচ্ছে কন্ট্রোল করা যায়। আর আরেকটা কাজ দেখলাম হচ্ছে যে মেল ফেরোমোন দ্বারা ফিমেল ফেরোমেনে প্রেগনেন্সিকে আরো বেশি ত্বরান্বিত করা যায় কিনা, এমন একটা কাজ। এটা মানে ছাগলের ক্ষেত্রে হয় না মনে হয়, মেবি উনি ছাগল নিয়ে কাজ করবেন তেমন আর কি। তো ওইগুলো একবারে বেশি একবারে প্রথম লেভেলের কাজ, যেগুলো একবার জাস্ট কাজ হইতেছে, তো সেগুলো তুমি একবারে ডেটা পাবা না, খুব খুব কম 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 পাবা আর কি। তো ওইসব জিনিসগুলো নিয়ে স্বাভাবিকভাবে আমরা কাজ করবো না অত ডিপে। আমরা মোরাললেস কমন যে টপিক্স গুলো আছে সেগুলো নিয়ে কাজ করে, যেগুলো জানি। আর আমার এমন টপিক্স কেউ দেওয়া নাই যে হচ্ছে মানে পেপার খুঁজে পাওয়া যাবে না, পাওয়া যাবে, তবে হচ্ছে আমরা তখন ওই যে বিভিন্ন মিডিয়া প্রেস, হ্যাঁ, যেগুলো বললাম যে প্রেস থাকে, মিডিয়া থাকে, বা বিভিন্ন অথেন্টিক বিভিন্ন বুক থাকে, হ্যাঁ, যেগুলো থেকে আমাদের ক্রেডিট দিতে হবে। আর বই পড়ে পেপার লিখতে গেলে তো অনেক সময় যাবে জানোই, অনেকগুলো হার্ড বুক আছে যেগুলো থেকে ক্রেডিট নেওয়া যায়, লাইব্রেরিতে ঘাটাঘাটি করতে হবে। সব যে অনলাইন ভিত্তিকই আছে জিনিসটা এমন না, অনেক অনেক আগের কাজ আছে, সেগুলো অফলাইনে কারণ সংরক্ষিত ভাই আমার তো বিষয় দেখি আপনার ওই ল্যাবের অ্যাক্সেস ছাড়াও ইন্টারনেটের বা গুগল স্কলার যে ডাটা আছে ওগুলো থেকে করা সম্ভব। আচ্ছা বুঝি না, একটু আবার বলো তো। ল্যাবের অ্যাক্সেস ছাড়াই কি কাজ করা সম্ভব ইন্টারনেট ডাটা নিয়ে? ল্যাবের অ্যাক্সেস ছাড়া কাজ করা যাবে কিনা? হ্যাঁ হ্যাঁ, কোথায়? ইন্টারনেটে যে ডাটা আছে এটা দিয়ে আসে। ওই যে ধরেন আমি যে টপিকটা সিলেক্ট ও করবো আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, করলাম। বুঝতে পারছি বুঝতে পারছি। ল্যাবের অ্যাক্সেস লাগবে কেন? ল্যাবের অ্যাক্সেস তো আমি কিছু দেখি না এখানে। তুমি তো জাস্ট রিভিউ আর্টিকেল করবা, তো ল্যাবের অ্যাক্সেস দরকার নাই তো। এই কিছু জিনিসগুলো করা লাগবে, হ্যাঁ কিছু হ্যাঁ অ্যাপস এর কাজ আছে, সেগুলো হয়তো বা আমরা একটু পড়াশোনা করতে হবে, তোমার নিজের একটু ঘাটাঘাটি করতে হবে, যেহেতু ওই পেডিগ্রিটি দিয়ে কি যে ইয়ে দিয়ে কাজ করবো, ফাইলোজেনেটিক ট্রি দিয়ে কাজ করবো না, তো ফাইলোজেনিক ট্রি দিয়ে কাজ হ্যাঁ করলে ওইটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে, অ্যাপ সম্পর্কে জানতে হবে ডিটেইলে, ঠিক আছে। আমি তোমাকে সেটাও একটা সাপোর্ট দিতে হবে তেমন আর কি। কাজ তো তোমাদেরই করতে হবে। এখন যার টপিক একটু বেশি হার্ড হয়ে যাবে তার সময় বেশি লাগবে, আমি তো আগেই বলছি। যদি কারো ইন্টেনশন থাকে আমি 2 বছর পরে বিদেশ যাব, বা আমার পেপার 2 বছর পরে দরকার, সে ভাই সময় নিয়ে কাজ করো, আমার কোনো না নাই। আমি যতদিন বাইসে আছি আমি সাপোর্ট দিব, সমস্যা নেই। আর যতটুকু লাগে সময় দিব, কোর্স তো শেষ হয়ে যাবে হয়তো 2-3 মাস পরে আমরা বেসিক একটা আইডিয়া দিয়ে দিব। পরে যাদের ধরেন তখন হয়তো বা আমি মানে এই 3-4 মাসের মধ্যে যাদের মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে তাদেরকে সাবমিট করে দিব, পাবলিশ করে মোটামুটি রিভিশন টিভিশন যা লাগে একটা আইডিয়া দিয়ে, হ্যাঁ। এরপরে হচ্ছে হয়তো কিছু কিছু জায়গায় মেজর রিভিশন লাগলে জার্নাল থেকে যখন দিবে ফেরত পাঠায়, তখন হচ্ছে সেগুলো হয়তো একটা ওভারঅল একটা আইডিয়া দিয়ে দিব, হ্যাঁ। আর যাদের কাজ 2 বছর হবে, আমি হ্যাঁ ব্যক্তিগতভাবে আমি যদি মরে না যাই আর কি, তাহলে হয়তো বিদেশ চলে যাই বা দেশেই থাকি, লিস্ট সাপোর্ট দিব আর কি। যদি কারো ইন্টেনশন থাকে আমি বড় পরিসরে কাজ করতে চাই, সমস্যা নেই, কাজ স্টেপ শুরু করতে হবে। আমি যতটুকু পারি ফ্রি টাইমে সময় দিবেনি, সমস্যা নেই। আর আমি বেস যেহেতু চালু করছি হয়তো কন্টিনিউ হবে, তো হইলে এমনি তো অন্য বেসগুলোর সাথে অ্যাডজাস্ট করে কাজ করতে হবে, সমস্যা নেই। তবে যত সময় দেওয়া যাবে, রিভিউ আর্টিকেলে কিন্তু প্রচুর সময় দেওয়া লাগে, তো সময় দিলে ভালো কাজ করতে পারবেন, সমস্যা নেই, প্যারা নেই। আর কারো কোনো প্রশ্ন? যে ইন্ট্রোডাকশন আর কনক্লুশন আর ফিউচার ডিরেকশন, এই তিনটা পার্টে নিজের ওপিনিয়ন দেওয়া যাবে। আর মনে হয় কোথাও মানে সরি ভাই, না না না, অ্যাবস্ট্রাক্ট, ইন্ট্রোডাকশনে কনক্লুশন না, আর অ্যাবস্ট্রাক্টে, ফিউচার ডিরেকশন। অ্যাবস্ট্রাক্টে হ্যাঁ অ্যাবস্ট্রাক্ট, এই ফিউচার তিনটাতে কিন্তু। ডিরেকশনে, হ্যাঁ বাকিগুলোতে ফিউচার সব ডিরেকশনে রেফারেন্স আর দিয়ে লিখতে কনক্লুশন, হবে। আর সবগুলো এরকম তো। মানুষের কথাই, হ্যাঁ সবগুলো মানুষের কথা। কিন্তু ফিউচার ডিরেকশনও কিছু জিনিস প্রথম সেগমেন্টের মধ্যে কিছু মানুষের কথাই লেখা লাগে, ঠিক আছে। আর কনক্লুশন আর ইয়ে বাদে, অ্যাবস্ট্রাক্ট বাদে, ঠিক আছে। অ্যাবস্ট্রাক্ট কথা, হ্যাঁ। আর যেটা বললাম যে আচ্ছা রিভিউ ঠিক আর্টিকেলে আছে। আমরা ক্রেডিট যখন দিব, তখন ওই যে মেন মেন পেপার থেকে সেই রিভিউ আর্টিকেলটার একটা তথ্য নিছে সেটা ওই মেইন পেপার থেকে দিব আর কি, সেটা অবশ্যই নিতে হবে। যেটা আমাদের এই অনেককেই দেখলাম আমি, যখন প্রপোজাল করে তখন ওইখান থেকেই দিয়ে দেয়, কিন্তু ওইটাতে জীবনও দেওয়া যাবে না, কাজ কিন্তু অন্য হয়, কিন্তু আরেকজনের কথা বলছে।
ঠিক আছে? আর কেউ? আচ্ছা, আমি মনে হয় একটু ভারী দৌড়াদৌড়ির মধ্যে আছি তো। তো এই তো রাজশাহীতে তো আপনাদের যারা গাজীপুরের বিভিন্ন জেলার অবশ্য বাসা, অবশ্য গাজীপুর থাকা মানে ঢাকা থাকা। আমি আমার কলেজে ঢাকাতে ছিল। এই তো মানে মোটামুটি মোরলেস আমার বাসা আবার ঢাকার পাশেই, আমার দাউদকান্দি কুমিল্লা বাসা। তো মানে মোটামুটি ঢাকার একটা ওয়েদারের সাথে থেকে অভ্যস্ত, রাজশাহী আমার সাথে আসলে কখনই কমফোর্টেবল ছিল না আর কি এখানে। তো এই জন্য আমি একটু স্বাভাবিকভাবে হালকা ঠান্ডা সর্দির মধ্যেই থাকি অল টাইম। ঠিক আছে, এই জন্য হয়তো বয়সে একটু সমস্যা হইতে পারে। যদি না শোনেন বা না বুঝতে সমস্যা হয় আমার কথা বলায়, তাইলে আমাকে একটু কাইন্ডলি বলতে হবে, হ্যাঁ? বা আমি হয়তো একটু ফাস্ট কথা বলি, সেটাকে একটু অ্যাডজাস্ট করতে হবে, বা বলতে হবে যে ভাই একটু স্লো কথা বলি, না বললে তুমি বুঝবো না, হ্যাঁ? ঠিক আছে, তারপরে বলেন আর বাকি কি আছে। যেমন ইয়া আমি না ভাই, প্রথম ইয়াটা করতে পারিনি। ওখানে কি আলোচনা হয়েছিল? ভাই প্রথমে হচ্ছে, প্রথম ধরেন এটা হচ্ছে দিলাম একটা, আমি ধরেন একটা সেকেন্ড। প্রথমে যে কি হয়েছে ওইটা, কোর্সের আউটলাইনটা হচ্ছে ছিল, কোর্সের না সরি ক্লাসের, এই যে এটা ভাই রিভিউ আর্টিকেলের সময় আমরা কি কি জিনিস কনসিডার করবো আর কি। এই এই টপিকসে ছিল এর আগেরটা। আর এখন যেটা দেখলেন সেটা হচ্ছে মানে কি কি সেগমেন্ট থাকে। একটা আছে কনসিডার হ্যাঁ, করা, আর একটা হচ্ছে কি কি সেগমেন্ট থাকবে সেগুলোর মধ্যে কি কি জিনিস লিখতে হয় আর কি। মানে দুইটা আজকে ক্লাস নিলাম আর কি, মানে দুইটাই একসাথে নেওয়া হয়েছে, যেহেতু আমি সময় পাইতেছি না এই জন্য একটু বেশি সময় নিতেছি আর কি। আচ্ছা, এগুলো তো দেওয়া হবে না? হ্যাঁ হ্যাঁ ভাই, স্লাইড দিয়ে দেবো, নি সমস্যা নেই, আজকে দিয়ে দিব। আমি আচ্ছা অনেকগুলো টাইটেল নিয়ে চিন্তা করছি, কিন্তু কাজ এভাবে শুরু করতে পারিনি। কিন্তু হচ্ছে মানে প্রচুর কাজ হয়েছে আর কি। এনভায়রনমেন্ট নিয়ে, আমি যে এনভায়রনমেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছিলাম, প্রচুর কাজ হয়েছে। এই আমার রিসেন্ট ওয়ার্ল্ড ব্যাংকের ওই কাজের সাথে মিল রেখে করতে চাইছিলাম, যে হাউস হোল্ড এয়ার ইমিশন অ্যান্ড হেলথ হ্যাজার্ড, এটা তো অনেক কাজ হয়ে গেছে। এনার্জি কনজাম্পশন নিয়ে অনেক কাজ হয়ে গেছে। আচ্ছা, আমি ফাইলগুলো এখনই দিয়ে দিতেছি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, আমাদের 5 মিনিট টাইম আছে। ঠিক আছে, আর শুরু করেন আস্তে ধীরে, হ্যাঁ? আজকে তো মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিলাম যে হচ্ছে কিভাবে লিখবেন, কোন কোন জিনিসগুলো কনসিডার করবেন, ঠিক আছে? এখন লেখা শুরু করতে পারেন চাইলে কেউ, কিন্তু আমাকে একটু দেখিয়ে আর কি। আর যদি মনে করেন যে কনফিডেন্ট আছে তাহলে শুরু করে দেন, সমস্যা নেই, পরে দরকার হলে আমরা অ্যাডজাস্ট করে নিব। আর মানে পিডিএফ গুলোতে হয়তো কিছু কিছু জায়গায় হয়তো একটু ভুল থাকতে পারে, মোস্ট প্রবাবলি, থাকলে একটু জানেন আমাকে। কারো কোনো প্রশ্ন নাই আর? নাই, কারো কোনো প্রশ্ন নাই আর তোমাদের? না ভাই, তোমাদের আপাতত মনে হয় নাই, তোমাদের নেক্সট ছেলেপেলে ক্লাসে এত আবার কম কেন question। বলো তো? ভাই আগে রাবির আমাদের 3 জন আছে, বারো মানে তেরো রাবির তারিখ 3 জন অ্যাড হইতেছে কনফারেন্স। না। ওরা নাকি বুঝতেছে না, ভাই আমরা হ্যাঁ। বুঝতেছি না। বুঝতেছি না বলতে হচ্ছে কোপ আপ করতে পারতেছি না, যারা আছে এখানে সব এক্সপিরিয়েন্স নাকি ওরা বলতেছে। ও, আচ্ছা এক আচ্ছা। একজন ভাই বলতেছে মানে আমাদের ওরা। যে 12-13 তারিখ হচ্ছে কনফারেন্স, ইন্টারন্যাশনাল কনফারেন্স, ভার্সিটি থেকে করা। তো ওইটাতে অনেকে পার্টিসিপেট করতেছে, তো ওইটার একটু কাজে ব্যস্ত আর কি। আচ্ছা, আমাকে অবশ্য বলে রাখছে, আমি আজকে না পারলে হয়তো বা কালকে দেখি, সময় পাইলে ভিডিও আপলোড দিয়ে দিব, আর না পাইলে হয়তো দেরি হবে আর কি। ঠিক আছে, কার প্রশ্ন না থাকলে আমরা ক্লোজ করে দিই নাকি? আর ফাইলগুলো আমি দিয়ে দিছি, দেখো, 4টাই দিয়ে দিছি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, হ্যাঁ? আর নেক্সট
ক্লাস কবে হবে এ, আমি একটু জানাই দেবনি, 2-3 দিন আগে জানালে তো হবে নাকি? হ্যাঁ ভাই, 2-3 দিন আগে বললাম। তবে মোস্ট প্রবাবলি আমার একটা রুটিন দ্বারাও, একটা সেকেন্ড আমি পরীক্ষার রুটিনটা দেখি, দেখে বলে দিই একটা ডেট। তার আবার আগে সমস্যা হয়ে গেছে যে এমন একটা অবস্থা হয়েছে যে 2-3 দিন আগের স্কলারশিপের ডেডলাইন দেখি। তো ওই 2-3 দিন আসলে পুরো চোখ বন্ধ করে কাজ করতে হয়, মোটিভেশন লেটার এটা সেটা, রিকমেন্ডেশন লেটার ম্যানেজ করা। আর ভাই নেক্সট ক্লাসে আমাদের ওই যে ইমেলের ব্যাপারটা ভাই আর একটু ই করে গাইডলাইন। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ মনে করে দিও আর কি, হ্যাঁ? মনে করে দিলে বলে দেবো। আচ্ছা ভাই। আচ্ছা, আমার হচ্ছে 3 তারিখে একটা পরীক্ষা আছে, মানে কালকে পরশুদিন। 7 তারিখে আছে, তার 8 তারিখে আমার একটা রিটেন আছে আর একটা। 8 তারিখে, 9 তারিখ, 10 তারিখ। তার মানে আজকে কি বার? আজকে সোমবার না? হ্যাঁ, আজকে সোমবার। আচ্ছা, আমি 2-3 দিন আগে জানাই দিব নি এটা, হ্যাঁ? যখনই নেই, না আমি তোমাকে বলে দিব বা গ্রুপে জানাই দিব নি সময়। আগে থেকে বললাম আর পরে পিছিয়ে দিলে জিনিসটা আমার কাছে নিজের কাছে আনইজি লাগে। যে আচ্ছা ভাই। বললাম কিন্তু ক্লাসটা নিতে পারলাম না। ঠিক আছে, তাহলে আপনারা হচ্ছে সবাই একটু পড়াশোনা করেন, আর কাজটা একটু শুরু করেন, হ্যাঁ? মোটামুটি। তারপরে না বুঝলে আমাকে জানাইন আর কি। একটু হয়তো মেসেজে রিপ্লাই দিতে দেরি হতে পারে, তবে দিয়ে রাখেন আর কি, বা একটু নক দিন দেওয়ার পরে যে ভাই দিয়ে রাখছিলাম ফাইলটা, যদি একটু দেখেন, তাহলে আমি দেখবো নি, সমস্যা নেই ইনশাল্লাহ। ঠিক আছে, আজকের মতো এই জায়গায় শেষ, ক্লোজ। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।